বিশেষ অনুরোধ, আমাদের চ্যানেল ব্ল্যাক ইনভেনশন মুভিজকে সাবস্ক্রাইব করুন, কারণ আপনাদের সহযোগিতা এবং ভালোবাসা আমাদের জন্য একান্তই কাম্য। এখন থেকে আমাদের অডিও স্টোরি শুনুন স্পটিফাইতেও। এই কাহিনীর চরিত্র এবং কাহিনীর বিষয়বস্তু সম্পূর্ণই কাল্পনিক। এই কাহিনীর সাথে বাস্তবের কোনো মিল নেই। Black Invention. সকলকে স্বাগতম জানাই ব্ল্যাক ইনভেনশন মুভিজ অডিও স্টোরিতে। আজকের গল্প টিএম অরিজিনালস প্রেজেন্স আদিত্য ঘোষের লিখিত কালপুরুষ। ডিসেম্বর মাসের প্রথম সপ্তাহ চলে গেল, কিন্তু সেই রকম ঠান্ডার আমেজের অনুভূত হচ্ছে না। ঘোলা সোদপুর আর মফস্বল এলাকার মধ্যে কিন্তু পড়ে না, পড়ে প্রপার শহরতলিতে। এখানকার এক ছোট্ট অঞ্চল, সবাই পুরনো পোস্ট অফিস বলেই জানে। বেশ জমজমাট কিন্তু এলাকাটা। সকাল 6টা বাজুক কি রাত 12টা, সবসময় একটা ব্যস্ততা লেগে থাকে। এখানকার থেকে ঢিল ছোড়া দূরে এই দোতলা বাড়িটি অর্কবাবুর। অর্ক সামন্ত, বয়স 45। বয়সের ব্যক্তিত্বে আলাদা একটা গাম্ভীর্য আছে। পাড়ায় বেশ নাম, মানুষের পাশে দাঁড়ানোর জন্য সবসময় প্রস্তুত। একটি প্রাইভেট কোম্পানিতে চাকরি করা মানুষটা বেশ হাসি খুশি পাড়ায়, অফিসে, এমনকি বাড়িতেও। 3 জনের সংসার, অর্কবাবু, তার ছেলে সপ্তর্ষি এবং তার স্ত্রী দেবশ্রী। আসছি, দাঁড়াও। দোতলা থেকে জামার হাতা গোটাতে গোটাতে খুব বিরক্তি ও ব্যস্ততার মধ্যে হুড়মুড়িয়ে নামলো বছর 18-র সপ্তর্ষি, অর্কবাবুর একমাত্র ছেলে। ও তুমি? কখন থেকে দরজা ধাক্কাচ্ছি, কলিং বেলটা মনে হয় কাজও করছে না। মুহূর্তেই মুখের কথা কেড়ে নিল তার ছেলে সপ্তর্ষি। কবে থেকেই তো খারাপ কলিং বেলটা, আর আসতে তো সময় লাগে নাকি? কেন, তোর মানেই? জানি না। নীল, মুখে মুখে কথাটা বেশ ভালোই শিখেছিস দেখছি। বাবা প্লিজ, সবে তো আসলে, আর এসেই। নীল সপ্তর্ষিকে আদর করে নাম দিয়েছিল অর্ক, কারণ অর্কবাবুর নীল রং ছিল ভীষণ প্রিয়। এই 19 বছরের সংসার জীবনে অনেক চড়াই উতরাই পেরিয়েছেন অর্কবাবু। স্ত্রীর সাথে খুব দরকার ছাড়া কথা হয় না তার। ইদানিং ছেলেও সেই দলেই নাম লিখিয়েছে। ভাবতেও কেমন লাগে। ওনার সংসারের সাথে সম্পর্কটা দরজার কলিং বেলের মতোই, কবে থেকে খারাপ, এখন শুধু ধাক্কা দিতে হয়। তা কোথায় যাচ্ছ এখন? মা বললো চা বসাবে। থাক, তার আর দরকার নেই। আমি একটু মোহনের দোকানে যাচ্ছি। কিরে, চাটা তো ঠান্ডা হয়ে গেল, সিগারেট দেবো? তারপর কি হলো মোহনদা? কি অদ্ভুত না সিদ্ধার্থ? হ্যাঁ, অদ্ভুত তো বটেই। খুব ভালোই মানুষ ছিলেন এই অর্কবাবু। আমার দোকানে আসলেই ভিড় যেন জমে উঠত। সিদ্ধার্থ এবং অর্ণব 2 বন্ধু, ওরা ইউটিউবার। নতুন নতুন গল্পের খোঁজ পেলেই ছুটে চলে যায় দূর দূরান্তই। একবার তো চলে গিয়েছিল সেই ইছাপুরের বলাইদার চায়ের দোকানে। সেবারে তৈরি হয়েছিল শ্রীকান্ত, এবারে মোহনদা। ও মোহনদা, চাটা দাও আর সিগারেট দিও 2টো। তারপর বলো মোহনদা। এই যে টুলটা দেখছো, ওখানে এসে বসতো অর্ক। ও মোহনদা, মোহনদা, চা দাও না আর সিগারেট বলো। আচ্ছা বলো, সারাদিন কেমন কাটলো তোমার আজ? আর কেমন, কখন আসলে বলো অফিস থেকে? এসেছি, তাও অনেকক্ষণ হয়ে গেল। বাড়িতে চাটা খাও না নাকি? আচ্ছা মোহনদা, তুমি তো জানো সারা কলকাতা ঘুরে চা খেলেও তোমার দোকানের চা। কথাটা শেষ হতে না হতেই অর্কবাবুর ছেলে এসে ডাক দিয়ে নিয়ে গেল তার বাবাকে। বাবা, হ্যাঁ বল। একটু বাড়িতে চলো, দরকার আছে, মা ডাকছে। যাচ্ছি, চল।
কোনো রকমের চা সিগারেট শেষ করে এগিয়ে যায় বাড়ির দিকে। তারপর কি এমন হলো যে এইরকমভাবে ডেকে নিয়ে গেল অর্কবাবু তার ছেলেকে? পরের দিন থেকে বেশ কয়েকদিন অর্কবাবু আমার দোকানে আসেনি। আমারও মনটা খুব চঞ্চল হয়ে ওঠায় খোঁজ নিলাম, জানতে পারলাম সেদিনকার রাতের ঘটনা। কি হয়েছে বল, এত তাড়াহুড়ো করে ডাকলি? আমি বলছি, কোনো খোঁজ খবর রাখো নাকি তুমি? বাজে কথা কেন বলো দেবী? বাজে কথা? তোমার ছেলের নামে দিনের পর দিন কমপ্লেন আসছে, সে খবর আছে তোমার? বাবা পাড়ায় বেরিয়েছে সমাজসেবা করতে, আর ছেলে? মা, কিসব বলছো তুমি? চুপ কর। কি হয়েছে দেবী? আজকাল তোমার ছেলে পাড়ার রকে বসে বিড়ি সিগারেট খাচ্ছে, আর আর ছি ছি, ভাবতেই কি রকম লাগছে। আর বলবো কি? কি হয়েছে সেটা বলবে নাকি? মেয়ে বউদের টেনে টিটকারিও মারছে। মুহূর্তের মধ্যেই বাড়ির ভেতরটা কিরকম যেন গুরুগম্ভীর হয়ে উঠল। দেওয়াল ঘড়িটা রাত 10টার জানান দিলেও অর্ক কিন্তু ভাবতেই পারছিল না যে তারই ছেলে সেই কাজে লিপ্ত, যা দিয়ে সে বাইরের প্রতিবাদ করে। মুহূর্তের মধ্যেই ঘটে গেল সেই ঘটনা। সব নিঃশব্দতা ভেঙে সজোরে চড় মেরে বসলো অর্ক তার ছেলে সপ্তর্ষির গালে। বাবা, তুমি তুমি গায়ে হাত তুললে? চুপ কর, একদম চুপ। অসভ্য বেয়াদব, তুই আমার মান সম্মান ডুবিয়ে দিলি। ছি 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 ছি, ভাবতেই কিরকম লাগছে আমার। বাবা, খুব ভুল করলে তুমি। নীল, জাস্ট শাট আপ। আউট, গেট আউট। বেরিয়ে যাবি তুই এক্ষুনি ঘর থেকে। তোর তোর কোনো জায়গা নেই এই বাড়িতে। সেই রাতে রাগের মাত্রা ছাড়িয়ে গিয়েছিল অর্কর। বের করে দিলেও আবার নিজেই কিন্তু খুঁজতে বেরোয় তার নীলকে। কিরকম অদ্ভুত লাগছে, তাই না অর্ণব? হ্যাঁ রে, বাবা বাইরে প্রতিবাদী মানুষ, এদিকে তার ছেলেই। মোহনদা, দুটো চা দাও। কেমন আছো তোমরা? বসো। আজকে কিন্তু অর্ধেকটা শেষ করবে, ওকে? অর্ধেক নয়, পুরোটা শেষ করতে হবে। এই মোহনদা পাড়ার বহু পুরনো চায়ের দোকানদার। এমন কোনো মানুষ নেই যে মোহনবাবুকে চেনে না। এখানে সিদ্ধার্থ আর অর্ণবের যাতায়াত, আর সেখান থেকে শুরু হয় অর্কবাবুর অধ্যায়। সেদিনকের অর্ধেক গল্পটা আজ পুরো শুনবে সেই মনোবাসনা নিয়েই আসার সাথে সাথেই বসে পড়ে দুভার চা আর দুটো সিগারেট নিয়ে। তারপর বলো, কেমন আছো তোমরা? আমরা তো ভালোই আছি, কিন্তু আমি বলছি, তোমাদের কিন্তু যেখানে শুরু, অর্কবাবুর অধ্যায়ও সেখান থেকেই শুরু। কি হলো সেদিন মোহনবাবু? সপ্তর্ষি কি সে রাতে? প্রত্যেকের চোখে মুখে অদ্ভুত কৌতূহলের ছাপ। অর্কবাবু সপ্তর্ষিকে নিয়ে সেদিন রাতে আমি যখন দোকান বন্ধ করি, তখন প্রায় রাত 1:30। শেষ ট্রেনটা চলেই গেছে অনেকক্ষণ। সাইকেল গ্যারেজ বন্ধ করার সাথে সাথে আমার চায়ের দোকানের সাথেও একটা যোগাযোগ প্রতি রাতেই থাকে। সেই রাতে কি হলো মোহনবাবু? ও হ্যাঁ, যা বলছিলাম, সপ্তর্ষি মানে অর্কবাবুর ছেলে আমার দোকানে আসে। উস্কো খুস্কো চুল, খুব বিধ্বস্ত লাগছিল তার মুখটা, চোখে মুখে বেশ রাগের লালচে আভা। আমি আস্তে করে জিজ্ঞাসা করলাম, কিছু হয়েছে নাকি? দেখলাম বেশ অন্তদন্ত। কথাটা আচমকাই কেড়ে নিল সপ্তর্ষি। বলে উঠল বেশ রাগে, গলায় রাগের সুর, চোখে মুখে প্রতিহিংসার ছাপ। যেটা হলো ঠিক হলো না। এত বছর পর আমাকে আমাকে মানে কি হয়েছে? প্লিজ আপনি একটু চুপ করুন, ওকে? আচ্ছা আচ্ছা, ঠিক আছে। খুব উদ্ধত হয়ে উঠেছিল সপ্তর্ষি। চোখের মনি ঘুরছিল এদিক ওদিক। চঞ্চল মন ওকে এক জায়গায় বসতে দিচ্ছিল না। ইতিমধ্যেই সেখানে অর্কবাবু এসে
হাজির হয়ে যায়। কি হলো নীল? বাড়ি চল, একেই ঠান্ডার রাত। চল বাড়ি চল। যাব না, তুমি চলে যাও। হাহ, শালা আদিক্ষেতা যত সব। কি বললি? কি আবার বলবো? আর যদি কিছু শুনেও থাকো, শুনে থাকো মানে? কি বলতে চাইছিস সেটা বলবি? বেশ করেছি। মোহনবাবু দেখছিলেন অনেকক্ষণ ধরেই শীতের ঠান্ডা আমেজ তখন বেশ উত্তেজিত। এই তর্ক বিতর্ক কমছে বই কি বেড়েই চলেছে। সপ্তর্ষি! দ্রুত সেই স্থান থেকে উঠে চলে যায় সপ্তর্ষি। অর্কবাবু বিধ্বস্ত বিহব্বল হয়ে বসে পড়েন মোহনবাবুর চায়ের দোকানে। হাত বাড়িয়ে একটি সিগারেট দেয় মোহনবাবু। বলে ওঠেন অর্কবাবু, পারলাম না মোহনবাবু, পারলাম না। হেরে গেলাম আমি, নিজের কাছেই আজ হেরে গেলাম। সত্যি ভাবতেও অবাক লাগে। অর্কবাবু সেখান থেকে উঠে চলে যায় বিধ্বস্ত বিষণ্ণ। ডিসেম্বর মাসেও রাতের আকাশে বিদ্যুতের ঝলক দেখেই বোঝা যাচ্ছে যে বড় কোনো এক দুর্যোগ আসতে চলেছে। অসময়ের দুর্যোগ। ঠান্ডা হাওয়ার বেগের সাথে সাথে হুড়মুড়িয়ে নেমে এলো বৃষ্টি। মোহনবাবু তড়িঘড়ি করে সব বন্ধ করলেও সেই মাচার ধারেই দাঁড়িয়ে পড়লেন। এসব ভাবতে ভাবতে হঠাৎ কোথায় যেন কোনো এক অজানা ব্যথা ওনার চোখের কোণাটা ভিজিয়ে তুলল। কেন জানি না অর্কবাবুর কথা ভাবতেই চোখের সামনে ভেসে উঠেছিল এক অসহায় পিতার যন্ত্রণা। সেই পিতা যে কিনা কত কষ্ট সহ্য করেও তার সন্তান ও পরিবারকে আঁকড়ে রাখে। যেভাবে এত বড় আকাশে এক একটা তারা মিলে তৈরি হয় কালপুরুষ, আবার মিলিয়েও যায় আকাশে। তারপর তারপর আর কিছু জানতে পারলেন না সেদিনকার পর থেকে? সেদিনের পর কি হলো মোহনবাবু, হঠাৎ ওরকম ভাবে বললেন? সেদিন রাতের ওই রকম অশান্তির পর দুদিন কাটে। অর্কবাবু এসে দাঁড়ায় মোহনবাবুর দোকানে। সন্ধে গড়িয়ে রাত নামবে নামবে করছে এরকম সময়। খুব চুপচাপ ছিল সেদিন অর্কবাবু। হঠাৎ টুকরে কেঁদে ওঠে অর্কবাবু। মোহনবাবু, পারলাম না, আর পারলাম না। সমাজ ঠিক করতে চেয়েছিলাম, কিন্তু কোনোদিনও ভাবিনি চুপ করুন অর্কবাবু, চুপ করুন। আমার তৈরি করা পরিবারটাই আজ আমায় বুঝলো না। শেষমেশ আমার ছেলে। খুব ভেঙে পড়তে দেখেছিল সেদিন মোহনবাবু। শুধু সান্ত্বনা দেওয়া আর কিছুই ছিল না। তারপরে কি আর দেখাই হয়নি আমাদের অর্কবাবুর সাথে? হ্যাঁ, উনি কি আর আসেন না? আচ্ছা, কখন আসেন উনি? তাহলে যদি একবার। উনি আর আসেন না, আর আসবেন না এই কথাটা হঠাৎ কানে এসে বাড়ি মারল অর্ণব আর সিদ্ধার্থকে। মনের প্রশ্ন মুখে চলে এলো তাদের। মোহনবাবু, মোহনবাবু, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কিছু চাইলেন নাকি আপনারা? চাইলাম, কিন্তু এটাই জানতে চাইলাম যে আর কেনই বা আসবেন না। বলছি শুনুন। সেদিন অর্কবাবু এখান থেকে চলে যাওয়ার কিছুক্ষণ পরেই নামে মুষলধারায় বৃষ্টি। আমি ততক্ষণে অর্কবাবুর বাড়ির সামনে। এত বৃষ্টিতে ওই বাড়ির দালানে দাঁড়িয়ে পড়ি, আর কানে যা আসে, উফ। নীল, যা করছো তা কিন্তু একদম ভালো নয়। আমার সমাজে একটা মান সম্মান বলে কিছু আছে। তোমাকে বারংবার আমি বারণ করে আসছি। চুপ করো। তোমার মতো মানুষকে বাবা বলে মানতেই আমার। সপ্তর্ষি, মুখ সামলে। তোমার মা যদি আজকে বাড়িতে থাকতেন। থাকলে কি হতো? বরং নেই বলেই বাঁচোয়া। সপ্তর্ষির চোখে তখন এক হিংস্রতা। আগুন জ্বলছে চোখের মণিগুলোর ভেতরে, যেন চারিদিকে ঘুরছে যেন কিছু খোঁজাখুঁজির রব। আচমকাই হাতের পেছন থেকে আহ 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 নীল, এ কি করলি রে? উফ,
অনেক কথা বলেছিস, অনেক কথা, এমনকি গায়েও হাত তুলেছিস। বল। মুহূর্তেই সব শেষ, সব। সারা মেঝেতে শুধু লাল রক্ত, লাল রক্ত ভেসে যাচ্ছে অর্কবাবুর নিথর দেহ থেকে। চোখ খোলা, মাথার মাঝ দিয়ে দা দিয়ে কোপানোর স্থান তখনও যেন কেঁপে উঠছে। সামনে বসে তার সেই নীল, যাকে ছোটবেলায় সাইকেলে করে স্কুলে নিয়ে যেতেন। নীল মাংস খেতে ভালোবাসত বলে নিজের পাতেরটাও তুলে দিতে দ্বিধাবোধ করেননি সে। নিজে স্টেশন থেকে হেঁটে বাড়ি ফিরে স্কুলের মোজা কিনে দিয়েছিলেন একবার। কাঁধে করে ঠাকুর দেখাতে নিয়ে যেতেন এই অর্কবাবু। আজ শেষ, সব শেষ হলো। এক প্রতিবাদী মানুষ, এক আত্মমুখ বলিদান করা পিতাকে প্রাণ দিতে হলো তারই সন্তানের কাছে। চুপ করুন প্লিজ মোহনবাবু, চুপ করুন। ইস, কি লজ্জাজনক ঘটনা সত্যি। সত্যি আজও কত পিতাকে এভাবেই প্রাণ দিতে হয়। সেখানেও কোনো মোহনবাবু, অর্ণব বা সিদ্ধার্থ থাকে না। থাকে শুধু আকাশে ভেসে ওঠা কালপুরুষ। নমস্কার বন্ধুরা, গল্পটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যম দ্বারা জানাবেন। কোনো ভুল ত্রুটি হলে তা ধরিয়েও দেবেন। দেখা হচ্ছে আবারও শনিবার ঠিক রাত 11টা 11। Black invention.